বুঝলাম না, এত কমফোর্টেবল কারে তুমি এতটা ছটফট করছো? পৌষ দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। আপাতত ক্ষুধায় ওর জান আপ অ্যান্ড ডাউন করছে, এনার্জি লো হয়ে যাচ্ছে, মাথা ঝিমঝিম করছে। এত সব সমস্যার কারণে তৌসিফের সাথে চাপা নাড়াতে পারলো না ও। এতে আফসোস হলো যদিও কিছুটা। ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে রইল তৌসিফ। ওর জানা জেনার মধ্যে পৌষ তো এতটা শান্ত ধাঁচের নয়। আজ সকালেও যে তেজে টইটুম্বুর ছিল, হঠাৎ মুখে ব্রেক কষলো কেন তৌসিফ তা বুঝলো না। মেয়েটার শ্যামলা মুখটা একটুখানি হয়ে আছে। তৌসিফ একটু ঝুঁকলো, হয়তো বেশি ক্ষুধা লেগেছে। ডান হাত দিয়ে পৌষের হাতটা মুখ থেকে নামিয়ে দিল, মুখে বলল, দাঁত দিয়ে নখ কাটে না পৌষরাত। ক্লান্ত গলায় পৌষ বলল, 100 বার কাটবো, 1000 বার কাটবো, মরে গেলেও মুখে হাত দিয়ে মরবো। তৌসিফ আর চোখে তাকিয়ে বলল, দাঁত পড়ে গেল কিন্তু কথা থামলো না। পৌষ মুখ ভাঙালো। গাড়িটা থামতেই তৌসিফ বের হয়ে এলো। পৌষের দিকে দরজা খুলে দিতেই কোনো মতে বের হতে গিয়েই মাথাটা ঘুরে উঠলো ওর। এটা স্বাভাবিক সময়তেও হয়ে থাকে, আজ এতটা সময় না খেয়ে থাকতে একটু বেশি হচ্ছে। আয়রন ডেফিসিয়েন্সি থাকার জন্য বসা থেকে উঠে দাঁড়ালেও এমনটা হয়। তৌসিফ ওর বাহু চেপে ধরে কিছুটা উদ্বিগ্ন গলায় বলল, কি হলো পৌষরাত? আর ইউ ফিলিং লো? মাথা নেড়ে নিজের বাহু ছাড়িয়ে নিল ও। গাড়ি থেকে তৌসিফ পৌষের ব্যাগটা নিজের হাতে নিয়ে বলল, চলো। এত হাইফাই জায়গাতে পৌঁছে সচরাচর আসা হয় না। বছরে হয়তো 3-4 বার আসে, হেমন্ত ঘোরাতে নিয়ে আসে। বাট ব্রেকফাস্ট করতে এত ঢং ওরা করে না। পৌষ মিনমিনে কণ্ঠে বলল, পটাতে চাই আমাকে, শালা। শালা শব্দটা অবশ্য শুনল তৌসিফ, ভাবলো এই মেয়ে একটা চিজ বটে, ভাঙলেও মোচড়ায় না। মুখে তার খই ফুটতে থাকে অল দ্য টাইম। বুক করারটি একটা রাউন্ড টেবিলে বসলো ওরা। ওয়েটার আসতেই তৌসিফ জিজ্ঞেস করলো, অর্ডার করো পৌষরাত। ঘি দিয়ে পরোটা আর দুধ চা, চায়ে দুধ বেশি দেবেন। ওয়েটার একটু তপ্তা খেলো। তৌসিফ ইশারায় সাইডে যেতে বললেই ওয়েটার বিনয়ের সাথে বলল, ওকে ম্যাম, এনিথিং এলস? নো ভাইয়া, ধন্যবাদ। পৌষের মুখটা হাসি হাসি দেখালো। তৌসিফ চমকালো, ওর বউ দেখি হাসে, তাও আবার এই ওয়েটারকে দেখে। এই চাকরিটাই না খেয়ে দেবে তৌসিফ। পৌষ নিজ থেকেই আবার বলল, গতবারের মতো আবার চা ফেলে দিয়েন না। একটু লজ্জা পেল বেচারা। এর আগে একবার চা ফেলে দিয়েছিল ও। ম্যানেজার ধমকে ধামকে দেওয়ার আগেই পৌষ বলেছিল, ওটা কোনো ব্যাপার না, যে কারোর হাত থেকে পড়তে পারে। তৌসিফ বুঝলো পৌষ হয়তো আগে থেকেই চেনে, তাই ছেলেটার চাকরি খাওয়ার কথা আপাতত বাদ দিল। আপাতত নাস্তাই খাবে ও। ওয়েটার যাওয়ার পরপরই তৌসিফও উঠে গেল। ওয়েটারের দিকে সোজা তাকিয়ে বলল, গরুর বটি আর এক্সট্রা ডিম, সাথে একটা ফ্রুট সালাদ আর ফ্রেশ জুস দিয়ে যাও। চা লাস্টে এলো। ছেলেটা মাথা নেড়ে চলে গেল। তৌসিফ আসতেই দেখলো পাশের সুইমিং পুলে গোটা গোটা চোখে তাকিয়ে আছে পৌষ। পুলে কয়েকজন শর্টস পরে পানিতে নেমেছে, আর ওদের দিকেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ওর বউ। মানে এতটা হ্যাবলার মতো তাকানোর কি আছে বুঝে আসে না ওর। কই, তৌসিফকে তো দেখে না। আচমকা ব্যাগ হাতে উঠে দাঁড়ালো, বলল, ওইদিকে চলো। কেন? কিছুটা বিরক্ত হয়েই বলল পৌষ। তৌসিফ চেয়েও আসল ঘটনা বলতে পারলো না, তাই মিথ্যেটাই বলল। এদিকে রোদ চলে আসবে পৌষরাত, কাম ফাস্ট। কপাল কুঁচকে পৌষও গেল ওর পিছু পিছু। স্বস্তির শ্বাস ফেললো তৌসিফ, তবে অতি গোপনে। খাবার এলো মিনিট 15 পর। চোখ উল্টে একবার তৌসিফকে দেখতেই তৌসিফ ঠান্ডা গলায় বলল, জুস শেষ না করলে চা আসবে না। না আসলে এই মেয়ে যে জন্মের ব্যাকা তা তৌসিফ জানে, কিন্তু জুসটা খেলো পৌষ। বটি দিয়ে পরোটাও মুখে দিল। তৌসিফ দেখলো পৌষ অনেকটা আগ্রহ নিয়েই বটি খাচ্ছে, হয়তো পছন্দ হয়েছে। নিজের প্লেটে থাকা বটিগুলো পৌষকে দিতে দিতে বলল, সকালে বটি ভালো লাগছে না, তুমি নাও, আমি ডিম খাচ্ছি। পৌষ মনে মনে বেশ খুশি হলো। তৌসিফের প্লেটে থাকা ঝোলটুকুও নিচের পরোটা দিয়ে মুছে নিল। ভাবখানা এমন যে দিবি যখন শব্দে, ঝোলও বা কেন বাকি থাকবে। ডিম একটা পৌষকে দিতে নিলেই ও নানা করে উঠল, জানালো, পেট ভরে গেছে, খাবো না আর। চা আসবে কখন? ডিম খতম হলেই আসবে। না, খেলাম। এবার সত্যি সত্যিই খেলো না। তৌসিফ নিজের ডিমটা খেয়ে নিল।
চা আসতেই পৌষ ওয়েটারকে বলল, এক্সট্রা সুগার লাগবে, ব্রাউনটা। ছেলেটা মাথা নেড়ে 2 প্যাকেট এনে দিল। পৌষ 2 প্যাকেট নিজের ব্যাগে ভরে বাকি দুটো চায় মিক্স করলো। তৌসিফ হতবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কি ছিল? কোনটা? ওগুলো ব্যাগে নিলে কেন পৌষরাত? কেন নিব না? জানিনি চায়ের দাম কত? পুরো 400 টাকা, ভ্যাট 15%। আমি তো শুধু চিনি নিলাম। বলতে বলতে টিস্যুও ব্যাগে পুরে নিল। তৌসিফ এবার ধমকে উঠলো চাপা স্বরে, স্টপ ইট পৌষরাত, মাথা খারাপ তোমার? কি করছো? পৌষ বুঝি পাত্তা দেয়? সে দেখলো তৌসিফ সুগার ছাড়া চা খাচ্ছে। তৌসিফের ট্রে থেকেও দুটো সুগার নিজের ব্যাগের মধ্যে পুরে নিল, তারপরে চায়ে চুমুক দিল। তৌসিফ অতবাক চোখে তাকিয়ে রইল, বলল, প্লিজ হানি, ওগুলো রেখে দাও এখানে, বাসায় অনেক আছে, এর থেকেও ভালো ব্র্যান্ডের আছে, কেউ দেখলে কি ভাববে? খেয়ে দিয়ে এখন একদম চাঙ্গা পৌষ ছোট্ট একটা ডেকুর তুলে বলল, শুনুন, আজ একটা গোপন কথা বলি আপনাকে। এই যে আমরা যা যা খেলাম, এর মধ্যেই এসবের টাকা উসুল করে রাখা হয়। এমনকি ওয়াশরুম যাওয়ার টাকাও আগেই রেখে দেয় এনারা। কথা হলো, ব্যবহার করলেও পে করতে হবে, না করলেও। তাহলে আমার টাকায় কেনা জিনিস আমার ব্যাগে ভরলে সমস্যাটা কোথায়? যুক্তিতে ভুল থাকলে বলুন। পৌষের যুক্তি শুনে তৌসিফ আপাতত কিছু বলল না। মান ইজ্জত আজকে যে পকেটে ভরে যেতে হবে তা ভাবতে ভাবতেই চায় চুমুক দিল ও। পৌষের ভার্সিটির গেটে এসে গাড়ি থামলো। তৌসিফ মানি ব্যাগ থেকে 500 টাকার কচকচা কিছু নোট পৌষকে দিয়ে বলল, এটা রাখো, কেন? হাত খরচ তোমার। লাগবে না। লাগবে, রাখো। বললাম তো লাগবে না, হেমু ভাই দেবে। ভ্রু উঁচু করলো তৌসিফ, গম্ভীর কণ্ঠে বলল, আমার বউ তুমি এখন পৌষরাত, তোমার চাচাতো ভাই কেন হাত খরচ দেবে? কারণ সারা বছর সেই দিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে তৌসিফ বলল, বাট ইটস নট দ্য সেম টাইম, না? বুঝো, রাখো এটা। কিছু একটা ভেবে ওখান থেকে 500 টাকার একটা নোট টান দিয়ে নিল পৌষ। গাড়ি থেকে নেমে গিয়ে বলল, এত লাগে না আমার, যাই। তৌসিফকে বলার সুযোগ না দিয়ে পৌষ চলে গেল। হাতে থাকা 4,500 টাকার দিকে তাকিয়ে রইল তৌসিফ। গাড়ি চলতে শুরু করেছে। তৌসিফের হঠাৎ মনে পড়লো সে রোজ 5,000 টাকা হাত খরচ দিয়েও পোষাতে পারতো না। প্রতি মাসে গোল্ড গিফট করেও ঠিকঠাক সে নারীটির মুখে হাসি দেখতে পেত না। সর্বোচ্চ যখন ডায়মন্ড গিফট দিত তখন গদগদে হয়ে 3-4 রাত সে তৌসিফের বুকে ঘুমাতো, তাকে আদর যত্ন করতো, তারপর যা তাই। তৌসিফ তাকে সবটুকু সুখ দিয়ে রাখার চেষ্টা করেছে। টাকা পয়সা, দেশ বিদেশ সবকিছু, কিচ্ছু বাকি রাখেনি, কিচ্ছু না। দিন শেষে সে শূন্য, ভালোবাসার কাঙালি হয়ে গিয়েছিল। ভার্সিটিতে ভাগ্যক্রমে আদিত্যর সাথে দেখা হয়নি পৌষে, তবে আদিত্যর বন্ধুদের সাথে দেখা হলো। সিনিয়র হওয়ার সুবাদে স্যালাম পর্যন্ত এক সম্পর্কে আবদ্ধ তারা। এর মধ্যে সবচেয়ে ভদ্র হচ্ছে রিভাব নামের একজন। পৌষকে ডেকে নিল সে সাইডে, জিজ্ঞেস করলো, ক্লাস কখন? মাত্র একটা শেষ হলো ভাইয়া, আরেকটা 8 ঘন্টা পর। কিছু জানানোর ছিল তোমাকে আদিত্যর ব্যাপারে। পৌষ ভদ্রভাবে উত্তর দিল, আমি এখন ম্যারিড ভাইয়া, তার সাথে যোগাযোগ নেই, জেনে কি হবে? তবু জানা উচিত তোমার পোষ। পৌষ কথা বলল না। রিহাব নিজেই চোখে থাকা চশমাটা ঠেলে দিয়ে বলল, হি জাস্ট ওয়ান টু টেক টু ইজ বেড পোস্ট। ওই বেড ধরে করেছে সব। জানি। বেশ স্বাভাবিকভাবেই বলল পৌষ। রিহাব হাসলো, বলল, তৌফিক স্যার কে প্রমাণগুলো আমি দিয়েছিলাম, তবে আরও কিছু দেইনি, এতে আদি ঝামেলায় পড়তো। আমাকে কেন জানাচ্ছেন? কারণ একটাই দোষ, তৌফিক স্যার ভালো মানুষ। মুড অন করো, দ্যাট উইল বি বেটার অফ ইউ। ওই বেটে আপনিও সামিল ছিলেন, এটাও জানি আমি। রিহাব আচমকা এটা শুনে ঘাবড়ালো। পৌষ বাঁকা হাসলো, বলল, লাইফে প্রথমবার ছিল ওটা। তৌসিফ তালুকদার শুধু আপনার প্রমাণের ভিত্তিতে চলে না, আপনার ওপরের প্রমাণও আছে তার কাছে। আমার থেকে দূরে থাকুন ভাইয়া, যততম বারই হোক না কেন ভাইয়া। পৌষরাতকে
কারো বিছানাতে নেওয়া এত সহজ না। আমার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল না, ভালো লাগা ছিল। আমার প্রথম ভালো লাগা ছিল আদিত্য। আবার বলছি ছিল, এর মানে এখন নেই। সে প্রেমিক হতে চেয়েছিল। প্রেম হতো আমাদের মধ্যে যদি না সেদিন চাচা ধরে ফেলতো। তবে হ্যাঁ, অপেক্ষা ছিল, তীব্র অপেক্ষা ছিল আমার তার জন্য। কারণ একটাই, আমার প্রথম ভালো লাগা ছিল সে, যা এখন নেই। কথাগুলো বলে গটগট পায়ে ক্লাসে ঢুকলো পোষ। আপাতত বিরক্ত লাগে এসব তার। ক্লাস শেষ হলো বিকেল 5টা নাগাদ। ওকে অবাক করে দিয়ে ক্যাম্পাসে হাজির হলো কাজিনদের দলবল। ইনি মিনি আর পিহা দৌড়ে এলো। আপাতত ডাকতে ডাকতে মুখে ফেনা তুলেছে 3জন। ইনি মিনিকে কোলে তুলে জড়িয়ে ধরলো। বলা হয় না বড় বোন নাকি মায়ের সমান? ইনি মিনি আর পিহার ক্ষেত্রেও তাই হয়েছে। 3টে হিচকি তুলে কাঁদছে তাদের কলিজার আপাকে পেয়ে। ছোট ছোট ঝুটি করা মাথাটা নাড়িয়ে বলল, আপা তুমি নাই কেন? এই যে আছি তো আপা, চলবো তো সোনারা। তোরা এখানে কেন? চৈত্র আর জ্যৈষ্ঠ মাথা নিচু করে এগিয়ে এলো। ইনি মিনি লাফিয়ে ওদের কোলে যেতেই 2 ভাইয়ের হাত জড়িয়ে ধরলো পোষ। ছলছলে চোখ করছে ছেলে দুটোর। ছেলেগুলো পারলে হয়তো এখনই কেঁদে দিত। দূরে দাঁড়িয়ে আছে হেমন্ত। দেখেও না দেখার ভান ধরলো পৌষ। ক্ষুব্ধ শ্বাস ফেলে এগিয়ে এলো সে। পৌষ ধরা গলায় ডাকলো, হেমু ভাই। বল। কান্না পাচ্ছে। কেঁদে ফেল। সত্যি তো? ওর মাথায় হাত রাখলো হেমন্ত। পৌষ হাসলো। পৌষের হাসি ছাড়া যে কান্না মানায় না। সারাক্ষণ ছটফট করে গভীর কষ্ট চাপা দিয়ে হাসার মানুষই তো পৌষ। আজও ব্যতিক্রম ঘটল না। পৌষের উস্কানিতে সবগুলো গেল টিএসসিতে। মোমো থেকে নিয়ে বুট কিচ্ছু বাদ রাখলো না। বুট খেতেই ইনি মিনি হুহা শুরু করেছে। ওদের পানি খাইয়ে ঠান্ডা করলো চৈত্র। উঁচু সিঁড়িগুলোতে বসে একসাথে মালটা চা খেলো এরা। এটা অবশ্য ইনিমিনিকে দেয়া হলো না। সারাটা সন্ধ্যা কাটালো ওদের সাথে। 5টা কাজিনদের মুখে শুধু আপা ডাক। পৌষের খা খা করা কলিজায় প্রশান্তি নামলো। এই ভাই বোনগুলো যে ওর প্রাণ। হেমন্তর দিকে তাকিয়ে পৌষ বলল, মাসের শেষ দিক চলে, আমার পকেট মানি দাও। মানি ব্যাগ থেকে 500 টাকা 2টো নোট দিল হেমন্ত। বাকিদের 500 টাকা করে। শুধু ইনিমিনি আর পিহা এখনো পকেট মানি পায় না। পৌষকে বাড়ি পৌঁছে দিয়ে ওরা চলে গেল। পৌষের মনটা পুনরায় খারাপ হলো। কলিং বেল বাজাতেই মিনু দরজা খুলে দিল। পৌষকে দেখিয়ে মুখটা চোখা করে চলে যেতেই পৌষ শ্বাস ফেললো। আপাতত এখন মুড খারাপ করার সময় ওর নেই। দিন কেমন কাটলো পৌষ রাত? পৌষ আকাশে থাকা চাঁদের দিকে তাকিয়ে বলল, অনেক ভালো। আমাকে জিজ্ঞেস করলে না? বলার হলে নিজেই বলবেন। অনেক স্ট্রেস ছিল আজখানি। শিপিং ডিলে হলো, জাহাজে মাল এসেছে, লিগ্যাল ডকুমেন্টস সব আমার, তবুও পুলিশ আটকে রেখেছে। যখন এসআইকে কল দিলাম তখন ছেড়ে দিল। এরা চিনে শুধু টাকা, বুঝলে? পৌষ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। এসব তাকে কেন বলা হচ্ছে সে কি বোঝে? পৌষ গিয়ে বিছানায় উঠে বসলো। তৌসিফও গুড নাইট জানিয়ে লাইট অফ করে শুয়ে পড়লো। ঘড়ির কাঁটা ঘন্টা পেরোলো। একদম সোজা হয়ে আছে। পৌষের পেটে মোচড় দিল। এদিক ওদিক করে এবার উঠে বসলো ও। ক্ষুদায় পেট চুচু করছে ওর। যদিও খেয়েছে 10টা নাগাদ, তবে অভ্যাস বলে কথা। টিকতে না পেরেই কিচেনে গেল পৌষ। এদিক ওদিক খুঁজেও যখন কিছু পেল না, তখনই হঠাৎ পেছন থেকে কারোর গলা শুনে চমকে তাকালো। তৌসিফ ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে বলল, কি খাবে? জানি না, ক্ষুধা লেগেছে। তৌসিফ ফ্রোজেন পিৎজা বের করে ওভেনে দিল। ওটা গরম হতে হতে জিজ্ঞেস করলো, রাতে ক্ষুধা লাগে? হুম, এতদিনও লেগেছিল অবশ্যই। স্বাভাবিক। বলনি কেন? পৌষ চুপ রইল। তৌসিফ নিজেই বলল, লজ্জা? আচ্ছা, আর পেও না। বাসায় খাবার থাকে, তোমার বাসা, যা মন চাবে খাবে, ফেলবে, কেউ কিছু বলবে না। কে আছে আমার বলো? তুমি আর আমি। তুমি আর আমি। কথাটা অদ্ভুতভাবেই পৌষের পেটে প্রজাপতি ওড়ালো। পিৎজা গরম হতেই ওরা কিচেনের উঁচু জায়গাতে উঠে বসে তা খেলো। টুকটাক কথাও হলো দুজনের। ঘুমোতে এলো রাত 2টোর দিকে। রাত প্রায় তখন 3টের দিকে। ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছে পৌষ। পাশে তৌসিফ নেই। ওয়াশরুম থেকে এসেও দেখলো তৌসিফ তখনও আসেনি। কি মনে করে বাইরে তাকাতেই দেখলো সোহার রুম থেকে বের হলো তৌসিফ। রাত 3টে বাজে, অথচ সোহার রুমে কেন গিয়েছিল তৌসিফ?
এটার উত্তর জানা নেই পৌষের। তবে এত বছর ধরে শোনা কথাগুলো হঠাৎই মনে পড়লো ওর। কাজের মেয়ের সাথে সম্পর্ক তৌসিফের, নিশ্চিত এত রাতে ভালো উদ্দেশ্যে যায়নি ওখানে। চুপ করে নিজের পাশে শুয়ে পড়লো পৌষ। জানে না কেন, কিন্তু পৌষের মতো মেয়ের চোখ ভিজে উঠেছে। যদিও সে পানি গড়িয়ে পড়লো না, দহন সৃষ্টি হলো, যদিও তা কাউকে পোড়ালো না। নিজেকে সান্ত্বনা দিল পৌষ। তোর ভাগ্য এটা পৌষ, মেনে নে। পৌষের কাঁধে হাত রাখতেই কিছুটা ছুঁড়ে ফেলে পৌষ। তৌসিফ তুমল না, বরং চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, পৌষরাত, কি হয়েছে? বাসার কথা মনে পড়েছে? বলতে বলতে শোয়া থেকে এবার উঠে গেল তৌসিফ। সবেই বিছানায় গা দিয়েছিল। তখনই কেন জানি মনে হলো পৌষ হয়তো ঘুমায়নি। তখনই শিওর হতে কাঁধে হাত রাখে। টেবিল ল্যাম্পটা জ্বালাতেই হলদেটে আলোয় মাখো মাখো হলো কক্ষ। তৌসিফ পৌষের দিকে তাকিয়ে এবার ওর বাহু টেনে ধরলো। বসানোর চেষ্টা করতেই এবার হু হু করে কেঁদে উঠল পৌষ। ওর চঞ্চলা মনটা কিছুতেই মানতে পারছে না, কিছুতেই না। হোক তার কোনো আশা নেই তৌসিফের থেকে, তাই বলে রাত বিরেতে তৌসিফের এহেন সোহার রুমে যাওয়াটা ও মানতে পারছে না। স্বভাব সুলভী নারী মন, তার মধ্যে পৌষের মনটা অতি নরম, মাতৃসুলভ। সেখানে ছোটখাটো অনুভূতি রোজ খেলা করে। এর মধ্যে সবচাইতে বড় বন্ধন, পবিত্র এক বন্ধনে আটকা দুজনে। হয়তো কোনো আবেগ তাদের এই বিয়েতে নেই, তবুও প্রাকৃতিকভাবেই তো টান সৃষ্টি হয়। পৌষের কান্নায় তৌসিফ নিজেই ভরকে গেল। দুই হাতে ওর চোখটা মুছতে নিলেই পৌষ সরাতে চাইল ওকে। এক প্রকার জোর করেই মুছে দিল তৌসিফ। অতি নরম স্বর বের হলো কণ্ঠনালী ভেদ করে, বাসার কথা খুব বেশি মনে পড়ছে জান? জান প্রাণ কুত্তা বিলাই আমাকে ডাকতে হবে না, সরুন আমার সামনে থেকে। কাঁদতে কাঁদতে হিচকি তুলে বলল পৌষ। তৌসিফ অবাকের উপর অবাক হলো, তবুও বউকে আদর করে বলল, আচ্ছা হানি, একটু আগে না ঘুমালে? কি হয়েছে বলো? এতটা ন্যাকা সাজা পৌষের হজম হলো না। রুক্ষ কণ্ঠে ঝরঝরে বলল, বর হওয়ার অধিকার দিয়েছিলাম আপনাকে, আপনি নেননি। আমার সামনে ভালো সাজা বন্ধ করুন। আপনার আসল চেহারা পুরো এলাকা জানে, আমিও জানতাম, তবে আজ স্বচক্ষে দেখলাম। বলেই তৌসিফের থেকে দূরত্ব রেখে শুয়ে পড়ল পৌষ। ফোঁস করে দম ছাড়লো তৌসিফ। দিনের বেলা সোহার কাছাকাছি যাওয়াটা একটু ঝামেলার বলে রাতে গেল পৌষ ঘুমানোর পর। মেয়েটাকে গভীর ঘুমে দেখে গেল, অথচ কিভাবে জানি ধরা খেয়ে গেল। বড্ড অসহায় অনুভব করলো তৌসিফ। এমনটা তো না হলেও পারতো। পাশে তাকিয়ে দেখলো পৌষ হয়তো ঘুমিয়েছে। নাক টানার আওয়াজ আসছে না মানেই ঘুমিয়েছে। আচ্ছা, মেয়েটা আজ কাঁদলো কেন? তৌসিফকে ভিন্ন নারীর রুম থেকে বের হতে দেখে? আচ্ছা, সে তো জানে যে তৌসিফ আগেও কোনো নারীতে গভীরভাবে মত্ত ছিল। সেই নারীর মাঝে সে বিচরণ করেছে। পিয়াসীকে সে অতিরিক্ত ভালোবাসতো। 1 ঘন্টাতে যে কতবার কল দিত তার কোনো একটা নেই। বন্ধু মহলে মানুষ হাসাহাসিও করতো কত ওকে নিয়ে। বউ পাগলা উপাধি পেয়েও কোনো দিন নিজেকে ছোট করেনি তৌসিফ। সবসময় মনটা চাইতো তার পিউর কাছাকাছি থাকতে। মনে হতো যত দিচ্ছে ততই বুঝি ভালোবাসা কম হচ্ছে। এত এত সুখ প্রেম সে যাকে উৎসর্গ করলো, দিন শেষে সেই নারীটা 4 চোখেই এক মুঠো বালি দিয়ে চলে গেল। তৌসিফেরও কি উচিত ছিল না তার পিউকে দেখিয়ে অন্য নারীর প্রেমের সুধা পান করা? সকাল সকাল চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায় তৌসিফের। রাতে দেরিতে ঘুমানোর ফলে মাথাটা টিস টিস করছে ওর। চোখ ভর্তি ঘুম থাকায় উঠে বসেও একটু ঝিমোচ্ছে। 2 হাতের চোখ ডোলে খোলার আগেই ওর কান সজাগ হলো। পৌষের গলা শোনা যাচ্ছে, কাউকে ধমকাচ্ছে সে। মস্তিষ্ক তড়িৎ প্রবাহের ন্যায় চটপট চলা ধরলো। ফট করে চোখ মেলল তৌসিফ। তাড়াতাড়ি নরম বিছানা ছেড়ে হাবিলদারদের মতো সোজা হয়ে দাঁড়িয়ে গেল। ওর বউ যে সকাল সকাল গ্যাঞ্জাম পাকিয়েছে তা বুঝতে 1 মিনিটও সময় লাগলো না। হুড়মুড় করে বেরিয়ে এলো তৌসিফ। পায়ে চপ্পল দেওয়ার সময়টুকুরও বড্ড অভাব। বাইরে আসতেই চমকালো 3 গুণ। মিনুকে সমান তালে ধমকাচ্ছে পৌষ। মিনু মাথা নিচু করে ফুসফুস করছে, তবে কথা বলছে না। তখনই একটা সিল্কের নাইটি গায়ে ওড়না পেঁচিয়ে সোহা বেরিয়ে এলো। সবই তার ঘুম ভেঙেছে তা বেশ বোঝা যাচ্ছে। মিনু তার আপ্পাকে দেখে কিছুটা সাহস পেল। সোহা আশেপাশে তখনও দেখেনি। কপাল কুঁচকে ঘুমো ঘুমো কণ্ঠেই বলল, চিল্লাচিল্লি কিসের সকাল সকাল? এটা বাসা না অন্য কিছু? কাল কত রাতে বাসায় ফিরেছে মানুষটা, ওনার কি ঘুম দরকার নেই? তৌসিফকে অবশ্য তখনও দেখেনি সোহা।
মিনু দৌড়ে ওর আব্বার কাছে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সোহা কপাল কুঁচকে বলল,